প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের উপর আলোচনা করছি। তো আমরা কিন্তু গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলেছি। অর্থাৎ আমি বলেছিলাম ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত তিনটি নীতি রয়েছে। তার মধ্যে একটি নীতি ছিল আফবাউ নীতি, যা আমরা গতদিন দেখেছি। আফবাউ নীতির পরে আমরা আজকে পড়তে যাব পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, হ্যাঁ, আফবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি, এই তিনটি নীতির সম্পর্কে তোমার যখন ভালো ধারণা থাকবে তখনই কিন্তু তুমি একটি মৌলের পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস লিখতে পারবে। কাজেই আমি আশা করি প্রত্যেকেই এই তিনটি নীতির সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখবে, তবেই তুমি প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস সঠিক করে লিখতে পারবে। তো চলো আমরা পলির বর্জন নীতিটা একটু দেখি। পলির বর্জন নীতি একটু লেখে নাও খাতায়, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। তো এর আগে আমি একটা বিষয় বলি তোমাদেরকে, যে গতদিন আমরা পড়েছি আফবাউ নীতি। সেখানে কিন্তু আমরা শিখতে পেরেছি যে পরমাণুতে যে বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটাল থাকে সেগুলাতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করে। আমরা আজকেও একটা নীতি পড়ব যেখান থেকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আরও একটু ভালো ধারণা পাবো। তা আমি প্রথমে একটু সাধারণ বিষয় নিয়ে কথা বলি। দেখো, একটা বিষয়, সাধারণ বিষয় নিয়ে, ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি, আমরা বুঝবে। ওয়ান, 2, 3, 4 ইত্যাদি দ্বারা প্রকাশ করি। দেখো, ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে যেহেতু আমাদের মনে পড়ে যে ইলেকট্রন কোনো না কোনো একটি শক্তি স্তরে আছে, এবং শক্তি স্তরগুলোকে আমরা লিখলাম 1, 2, 3, 4 ইত্যাদি। এবং তোমরা আরেকটা বিষয় জানো যে শক্তি স্তরগুলা থেকে আমরা শক্তি স্তর 1, 2, 3, 4 ইত্যাদি যা থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান পাওয়া যায়। n এর মান পাবো আমরা, n এর মান পাবো। শক্তি স্তর 1, 2, 3, 4 ইত্যাদি যা থেকে আমরা n এর মান পাবো। যেমন শক্তি স্তর যদি 1 হয় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হয় 1। শক্তি স্তর যদি 2 হয় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হয় 2। শক্তি স্তর যদি 3 হয় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হয় 3। শক্তি স্তর যদি 4 হয় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হয় কত? 4। গেল শক্তি স্তর নিয়ে কথা। আমরা মনে করতে পারি যে একটি ইলেকট্রন, আমরা মনে করি যে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে। একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে। আমরা মনে করি একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে। এই যে দ্বিতীয় শক্তি স্তরে আমরা মনে করলাম যে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত হবে? যেহেতু আমরা মনে করছি ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n হবে কত? 2। আমরা মনে করলাম একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে, n সমান 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান হচ্ছে 2। আবার তোমরা জানো
এই শক্তি স্তরগুলা তো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে। শক্তি স্তরগুলা কিসে বিভক্ত থাকে? উপশক্তি স্তর। লেখলাম শক্তি স্তর, নিচে লিখি উপশক্তি স্তর। উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তো তোমরা জানো যে প্রথম যে শক্তি স্তর সেখানে একটা উপশক্তি স্তর থাকে, তাকে আমরা 1s বলি। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর থাকে, তাকে আমরা 2s এবং 2p বলি। তৃতীয় শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর থাকে, 3s 3p 3d। আমরা আবার ধরে নিলাম ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরের 2p উপস্তরে আছে। ইলেকট্রনটি ছিল দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর 2s 2p। আমরা আবার ধরে নিলাম দ্বিতীয় শক্তি স্তরের 2p উপশক্তি স্তরে ইলেকট্রনটি রয়েছে। তাহলে যেহেতু p উপশক্তি স্তর, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে দ্বিতীয় শক্তি স্তরের 2p উপশক্তি স্তর, তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 1। আমরা শিখে ফেলেছি অলরেডি যে s উপশক্তি স্তরের জন্য L এর মান 0, p উপশক্তি স্তরের জন্য L এর মান 1, d উপশক্তি স্তরের জন্য L এর মান 2, f উপশক্তি স্তরের জন্য L এর মান 3। তাহলে যেহেতু ইলেকট্রনটি এর মান 2 এবং ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরের 2p উপশক্তি স্তরে রয়েছে, যার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান পেয়ে গেলাম 1। আবার তোমরা প্রত্যেকেই শিখেছ যে উপশক্তি স্তরগুলো আবার কৌণিক দিক বিন্যাস ঘটে বা ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, অথবা সহজ করে আমরা বলবো উপশক্তি স্তরগুলা অরবিটালে বিভক্ত। শক্তি স্তর ছিল দ্বিতীয় শক্তি স্তর, ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরের 2p উপশক্তি স্তর ইলেকট্রনটি ছিল। এখন আমরা তো জানি উপশক্তি স্তরগুলা অরবিটালে বিভক্ত, উপশক্তি স্তরগুলো অরবিটালে বিভক্ত। তাহলে দেখো তোমরা শিখেছ p অরবিটাল, p উপশক্তি স্তর, p উপশক্তি স্তর, সেটা 2p হোক 3p হোক 4p হোক, p উপশক্তি স্তরে তিনটি অরবিটাল থাকে। py অরবিটাল এবং pz অরবিটালে বিভক্ত। আমরা জানি L এর মান যখন 1 হয়, L এর মান যখন 1 হয় তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেহেতু p উপশক্তি স্তরে ইলেকট্রনটি আছে, কাজেই p উপশক্তি স্তরের জন্য তো L এর মান 1, আর L এর মান 1 হলে m এর মান হয় -1 0 +1। সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান 1 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m সমান হয় -1 0
+1। আমরা ধরে নিলাম ইলেকট্রনটি পি উপশক্তি স্তরের py অরবিটালে আছে। আমরা কিন্তু ধরে নিয়েছি একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে এবং দ্বিতীয় শক্তি স্তরের 2p অরবিটালে আছে। যেহেতু পি উপশক্তি স্তরে আছে, যেহেতু পি উপশক্তি স্তর 3টি অরবিটালে বিভক্ত, ঠিক আছে। এখন এই যে ইলেকট্রনটির কথা আমরা বলতেছি, সেই ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে আছে, দ্বিতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তরে আছে, পি উপশক্তি স্তরে py অরবিটালে আছে এবং তার জন্য 3টে মান আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই যে py অরবিটাল, যে ইলেকট্রনটার কথা আমি বলছি py অরবিটালে আছে, সেই ইলেকট্রনটি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকেও, নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, বিপরীত দিকেও ঘুরতে পারে। আমরা ধরে নিলাম ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে টুপি উপশক্তি স্তরে রয়েছে, টুপি উপশক্তি স্তরের py অরবিটাল ইলেকট্রনটি রয়েছে এবং ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে আমরা একটা ইলেকট্রনের জন্য কিন্তু 4টে কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে গেলাম। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে এইভাবে দ্বিতীয় শক্তি স্তর নয়, যে কোনো শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনের জন্য আমরা 4টে কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে যাব এভাবে। তার মানে কি, একটা পরমাণুতে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের জন্য কিন্তু 4টে কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে। আমি আবারও বলছি, একটি পরমাণুতে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের জন্য এভাবে 4টা কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পেলাম যে একটা পরমাণুতে যে কোনো ইলেকট্রনের জন্য উপস্থিত প্রতিটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান থাকে। ধন্যবাদ। এখন দেখো, আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি পলির বর্জন নীতি, সেটা নিয়ে এখন একটু কথা বলি। দেখো, পলির বর্জন নীতি। আচ্ছা, দেখো, হিলিয়াম পরমাণু নিয়ে আমি একটু কথা বলি। হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন রয়েছে। হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন রয়েছে। তোমরা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা নিশ্চয়ই পারো, সেটা হচ্ছে
যদি ধরি প্রথম ইলেকট্রন, আর এটাকে আমরা ধরলাম দ্বিতীয় ইলেকট্রন। দ্বিতীয় ইলেকট্রন, দেখো হিলিয়াম পরমাণুতে 1s অরবিটালে দুটি ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, ওই দুটি ইলেকট্রনের ক্ষেত্রে আমি তিনটি প্রশ্নের একই উত্তর দিতে পারব। হিলিয়াম পরমাণুর 1s অরবিটালে যে দুটি ইলেকট্রন রয়েছে সেই দুটি ইলেকট্রনের জন্য আমি তিনটে প্রশ্নের উত্তর একই দিতে পারবো। সেটা কীরকম দেখো, যদি প্রশ্ন করা হয় প্রথম যে ইলেকট্রনটি, হিলিয়াম পরমাণুর যে প্রথম ইলেকট্রনটি সেটি কোন শক্তি স্তরে রয়েছে, উত্তর হলো প্রথম শক্তি স্তরে। দ্বিতীয় ইলেকট্রনটি কোন শক্তি স্তরে রয়েছে, তাও বলবো প্রথম শক্তি স্তরে। তাহলে কিন্তু একই হলো, বাট চতুর্থ প্রশ্নটা একটু খেয়াল করো। যদি বলা হয় প্রথম ইলেকট্রনটি নিজ অক্ষের চারদিকে কোন দিকে ঘুরছে, উত্তর হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বাট দ্বিতীয় ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। বুঝতে পেরেছ? তার মানে হিলিয়াম পরমাণুর যে দুটি ইলেকট্রন, সেই দুটি ইলেকট্রনের জন্য আমরা তিনটে প্রশ্নের উত্তর একই পেলাম, বাট চতুর্থ প্রশ্নটার উত্তর কি ভিন্ন পেলাম। এখন তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো হিলিয়াম পরমাণুর যে প্রথম ইলেকট্রনটা, আমি প্রথম ইলেকট্রনটা নিয়ে কথা বলি। প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য দেখো হিলিয়াম পরমাণুর প্রথম ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে রয়েছে, যার জন্য n এর মান কত 1। হিলিয়াম পরমাণুর প্রথম ইলেকট্রনটি, দুটি ইলেকট্রনের প্রথম ইলেকট্রনটি প্রথম শক্তি প্লাস। আমি তো আগেই বলেছিলাম যে একটি পরমাণুতে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের জন্যই চারটে কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে, আমরা পেলাম প্রথম ইলেকট্রনের জন্য। এখন দ্বিতীয় ইলেকট্রনের জন্য দেখো, দ্বিতীয় ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রনটিও তো প্রথম শক্তি স্তরে রয়েছে, n এর মান 1। দ্বিতীয় ইলেকট্রনটি s উপস্তরে রয়েছে, l এর মান 0। s উপস্তরের বিন্যাস 21, অর্থাৎ l সমান 0 হলে m সমান কত 0। আর বাট দ্বিতীয় ইলেকট্রনটি দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যার জন্য সেটা হলো -1/2। তাহলে সুন্দর একটা বিষয় এখন আমরা দেখব। দেখো প্রথম তো আমরা শিখে ফেলেছি যে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য চারটে করে কোয়ান্টাম সংখ্যার চারটি করে মান রয়েছে। একটা পরমাণুতে উপস্থিত প্রতিটি ইলেকট্রনের জন্যই কিন্তু চারটি করে কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে। এখন আমরা দুটি ইলেকট্রনের যদি তুলনা করি, হিলিয়াম পরমাণুর দুটি ইলেকট্রন দেখো, প্রথম ইলেকট্রনের জন্য n এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান কিন্তু তা। প্রথম ইলেকট্রনের জন্য n এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান কি তা। ঠিক প্রথম ইলেকট্রনের জন্য l এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য l এর মান কি তা, মিলে গেল। আবার দেখো প্রথম ইলেকট্রনের জন্য m এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য m এর মান কি তা। অর্থাৎ দুইটি ইলেকট্রন, হিলিয়াম পরমাণুর প্রথম ও দ্বিতীয় ইলেকট্রনের জন্য তিনটি কোয়ান্টাম সংখ্যার মান কি সেম হয়ে গেল। এই যে প্রথম একটা কোয়ান্টাম সংখ্যা সেম, আর একটা কোয়ান্টাম সংখ্যা সেম, আর কি সেম হয়ে গেল। বাট চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা কি হয়ে গেল ভিন্ন। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটা পরমাণুতে দুইটি ইলেকট্রনের জন্য একটা পরমাণুতে
প্রতিটি ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম সংখ্যা রয়েছে, কিন্তু একই পরমাণুতে উপস্থিত 2টি ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যেমন এখানে দেখো হিলিয়ামের 2টি ইলেকট্রনের জন্য, হিলিয়ামের 2টি ইলেকট্রনের জন্য 3টে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সেম। প্রথম ইলেকট্রনের জন্য n এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান তা। প্রথম ইলেকট্রনের জন্য l এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য l এর মান তা। প্রথম ইলেকট্রনের জন্য m এর মান যা, দ্বিতীয় ইলেকট্রনের জন্য m এর মান তা। অর্থাৎ 3টা কোয়ান্টাম সংখ্যা কি সেম হয়ে গেল, বাট প্রথমটা ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরছে আর দ্বিতীয়টা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। অর্থাৎ আমরা হিলিয়ামের 2টি ইলেকট্রনের জন্য এটুকু বুঝতে পারলাম যে একটা পরমাণুতে উপস্থিত 2টি ইলেকট্রনের জন্য 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। প্রথম 3টি একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হবে কি অবশ্যই ভিন্ন। এটাকে আমরা এভাবেও বলতে পারি, দেখো তোমরা মনোযোগ দিয়ে শোনো, n দ্বারা কি বোঝায়? n দ্বারা কি বোঝায়? উত্তর হলো কক্ষপথের আকার। n দ্বারা কি বোঝায়? উত্তর হলো কক্ষপথের আকার, অর্থাৎ পরমাণুটি কি ছোট নাকি বড়। n দ্বারা কি বোঝায়? কক্ষপথের আকৃতি বোঝায়, মানে কক্ষপথের আকৃতি বা উপশক্তি স্তরের আকৃতি, অর্থাৎ উপশক্তি স্তর কি বর্তুলাকার নাকি ডাম্বেল আকার ইত্যাদি বোঝায়। m দ্বারা কৌণিক অবস্থান বোঝায়, m দ্বারা কৌণিক অবস্থান বোঝায়, কৌণিক অবস্থান। ঠিক আছে, তাহলে দেখো একই পরমাণুতে উপস্থিত 2টা ইলেকট্রনের, একই পরমাণুতে উপস্থিত 2টি ইলেকট্রনের কক্ষপথের আকার একই, উপকক্ষপথের আকৃতি একই, কৌণিক বিন্যাস একই, কিন্তু ঘূর্ণনের দিক বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা এখান থেকে জানতে পারলাম যে একই পরমাণুতে উপস্থিত 2টি ইলেকট্রনের কক্ষপথের আকার একই হতে পারে, উপশক্তি স্তরের আকৃতি একই হতে পারে, কৌণিক বিন্যাস বা অবস্থান একই হতে পারে, কিন্তু ঘূর্ণন হবে বিপরীতমুখী। এই উদাহরণ থেকে আমরা এখন একটা বিষয় লিখবো। তাহলে তোমরা যে বিষয়টা বুঝতে পেরেছো আমি আশা করি, যে একটা পরমাণুতে উপস্থিত 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। একই পরমাণুতে উপস্থিত 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, পলির বর্জন নীতি। দেখো একই পরমাণুতে 2টি ইলেকট্রনের, একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান দিলাম। হিলিয়াম পরমাণুর 2টি ইলেকট্রনের 3টে কোয়ান্টাম সংখ্যার মান একই হলো, চতুর্থটা কি ভিন্ন। তোমরা মনে রাখবে 3টে একই হলো, একটা ভিন্ন হতে পারে, 2টে একই হলো আরো 2টা ভিন্ন হতে পারে, এমনিতে এভাবে একটা একই হলো 3টে ভিন্ন হতে পারে, অর্থাৎ কখনোই 4টা একই হতে পারে না। যেমন দেখো একটা অরবিটাল নিয়ে আমরা যদি কথা বলি, কথার কথা ধরো 3px অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে। 3px অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে একটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, আর একটা কি ঘড়ির কাঁটার দিকে। তো এই যে 3px অরবিটাল রয়েছে, তার জন্য বলো তো n এর মান কত? উত্তর হচ্ছে n এর মান 3। তৃতীয় শক্তি স্তরের 3px
ঠিক আছে, 3p উপশক্তি স্তরতে এই অরবিটালটার জন্য n এর মান কত 3, এই এই প্রথম ইলেকট্রনের জন্য, এটা প্রথম ইলেকট্রন, এটা ধরো দ্বিতীয় ইলেকট্রন। প্রথম ইলেকট্রনের জন্য n এর মান যা, দ্বিতীয়র জন্য n এর মান তা। প্রথম ইলেকট্রনের জন্য l এর মান যা, দ্বিতীয়র জন্য তা। প্রথমের জন্য m এর মান যা, দ্বিতীয়র জন্য তা। বাট প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে দ্বিতীয় ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। দেখছো? তাহলে আমরা কি বলতে পারি না, একই অরবিটালে দুটি ইলেকট্রন থাকার অর্থ হচ্ছে একই অরবিটালে, যেমন এখানে 3px অরবিটাল, একই অরবিটালে দুটি ইলেকট্রন থাকার অর্থ হলো এই দুটি ইলেকট্রনের কক্ষপথের আকার একই, উপশক্তি স্তরের আকৃতি একই, কণিক বিন্যাস একই, কিন্তু ঘূর্ণন কি বিপরীতমুখী। বুঝতে পেরেছ সবাই? প্রকৃতপক্ষে আমি বলবো পলির বর্জন নীতির মূল কথা হচ্ছে, পলির বর্জন নীতির মূল কথা দেখো, পলির বর্জন নীতির মূল কথা, পলির বর্জন নীতির মূল কথা, একটি পারমাণবিক অরবিটালে, একটি পারমাণবিক অরবিটালে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারবে যদি তাদের মানে দুটি ইলেকট্রনের ঘূর্ণনের দিক বিপরীতমুখী হয়। ঠিক আছে, পলির বর্জন নীতিটা তো আমরা মুখস্থ অলরেডি করে ফেলেছি যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এটার মূল কথা হচ্ছে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকে। আমরা পলির বর্জন নীতি নিয়ে মোটামুটি ভালো আলোচনা করতে পেরেছি। তো আমি আশা করি তোমরা সবাই এই বই নিয়ে আমাদের যে পাঠ্য বইটা বা অন্যান্য বইও তোমরা দেখতে পারো, ভালো করে পলির বর্জন নীতিটা দেখবে। তাই সবশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি, যেখানে কিন্তু নামটা আমরা গতদিন পড়েছি আবহাওয়া নীতি, এরপরে আগামী ক্লাসে পড়ব হুন্ডের নীতি, আজকে পড়েছি পলির বর্জন নীতি। এখানে একটা বর্জন শব্দ যোগ করার কারণ কি তোমাদেরকে আমি শিখিয়েছি গতদিন, যে কোনো শক্তি আগে যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ দুটি যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কয়ার ইলেকট্রন থাকতে পারে, যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কয়ার ইলেকট্রন থাকতে পারে। আজকে আমি শিখিয়েছি যে কোনো অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তো বর্জন কথাটা কেন বলা হয়েছে, উত্তর হলো এই যে কোনো শক্তি স্তরে সর্বাধিক 2n স্কয়ার ইলেকট্রন থাকতে পারে, এর চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রনকে বর্জন করা হয়েছে। সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, উত্তর হলো 2n স্কয়ার। এর চেয়ে যদি বেশি থাকে সেটাকে বর্জন করা হয়েছে।
যার জন্য এখানে এই নীতিটাকে পলির বর্জ্য নীতি হিসাবে নামকরণ করা হয়েছে। সবাইকে আবারও